প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হেলথ ফর পিপল থেকে। সাথে আছি আমি ডক্টর সাব্বির হাসান। আজকে আমরা কথা বলবো স্পেশালি সংক্রামক রোগের চিকিৎসা, মানে যেসব রোগ খুব দ্রুত ছড়াতে পারে, এবং এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে উপস্থিত আছেন ডাক্তার আরিফুল বাশার, ইন্টারনাল মেডিসিন এবং সংক্রামক রোগ বা ব্যাধি বিশেষজ্ঞ, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমে একটু জানতে চাই যে মানে আসলে সংক্রামক রোগ তো আসলে একটা ভ্যাস্ট এরিয়া। সংক্রামক একটু যদি বলতেন যে আমরা আসলে এই সংক্রামক রোগ বলতে কি বুঝতে পারছি, এবং রাইট নাও বাংলাদেশে কোন কোন ধরনের সংক্রামক রোগ দেখা যাচ্ছে? সংক্রামক রোগ বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে মানে একজন থেকে যদি আরেকজনের মধ্যে রোগটা ছড়ায় যায়, সেটাই হচ্ছে সংক্রামক। তাহলে সাধারণত এগুলো জীবাণু ঘটিত যেগুলো রোগগুলো আছে আমাদের দেশে, ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে যে রোগগুলো হয়, যেমন এখন ডেঙ্গু সামনে, যেটা নিয়ে আমরা খুব কনসার্ন আছি যে ডেঙ্গু এটা এক ধরনের সংক্রামক। আমরা যেটা এই কিছুদিন ধরে ফেস করছি, এখন যদি একটু কমে গেছে, যেটা মিজেলসের কথা বলি, সেটা এক ধরনের ভাইরাস ঘটিত রোগ। এইগুলো সবই সংক্রামক রোগ। এছাড়া রিসেন্টলি যেমন ম্যালেরিয়া হচ্ছে আপনার এই সংক্রামক রোগের মধ্যে পড়ে। মানে হচ্ছে যেগুলো জীবাণু দিয়ে হয় সেগুলোকে আমরা সাধারণত সংক্রামক। একটা সময় আমরা যেটার ভয়ে তটস্থ ছিলাম সেটা হচ্ছে করোনা, সংক্রামক রোগ, এবং এরকম এটা অতি সংক্রামিত রোগ বলা যায়। রাইট। সো একটা জিনিস একটু যদি বলেন, সেটা হচ্ছে যে সংক্রামক রোগ আসলে কোন কোন ওয়েতে লাইক একজন কাছ থেকে আরেকজনের কাছে ছড়াচ্ছে? সংক্রামক রোগগুলোকে আমরা আসলে তার মানে ছড়ানোর পদ্ধতি অনুসারে কয়েকটা ক্যাটাগরি করি। একটা যেমন ধরেন অতি সংক্রমিত রোগ, যেটা হচ্ছে বায়ুবাহিত হয়। সাধারণ কথায় যদি বলতে হয় তাহলে এটা হচ্ছে বায়ুবাহিত। যেমন ধরেন কোভিডের কথা আপনি বললেন, কোভিড কিন্তু ছিল যে বায়ুবাহিত। তার মানে একজনের সংস্পর্শে আসলে বা একজনের নিঃশ্বাসের সাথে যদি আরেকজনের সংস্পর্শে আসে তাহলে তার হতে পারে। তো এই সংক্রামিত রোগগুলো হচ্ছে অতি সংক্রামিত বলি। মিজেলস হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি সংক্রামিত অতি সংক্রামিত রোগ। এটাকে আমাদের ভাষায় আমরা একটা গ্রেড করি, যেটাকে একজন থেকে যদি 6 জনের মধ্যে হয় তখন এটাকে বলি 6 আরো 6। তো মিজেলস হচ্ছে সেই ধরনের। কোভিড ছিল 3। এটা হচ্ছে অতি সংক্রামিত। আরেকটা হচ্ছে যে আপনার ইয়ার কন্টাক্টে হবে না, কিন্তু আপনার বডি টাচ বা একই ধরনের জিনিসপত্র যদি ইউজ করে, যেমন একজন রোগীর থালা বাসন যদি আরেকজন ইউজ করে সেখান থেকে যদি হয়, বা তার বডি সারফেস থেকে, সেটা হইতে পারে একটা। আরেকটা হচ্ছে যে আপনার তার ব্লাড কন্ট্যাক্ট থেকে আসবে, যেমন তার কোনো কারণে তার যে আমাদের যে সিক্রেশনগুলো আছে, এই সিক্রেশনগুলো যদি আরেকজনের সংস্পর্শে আসে সেটা হইতে পারে। আরেকটা হইতে পারে যে আপনার একজনের ব্লাড থেকে আরেকজনের ব্লাড, অথবা মিলামিশার মাধ্যমে যেটা হয় সেটা এক ধরনের সংক্রামক। যেমন এইচআইভি এইডস যেটা হয় সেটা। ওকে, আর কি কি আর কোনো ওয়ে আছে কিনা? যেমন আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই, সামনে আমরা ডেঙ্গু নিয়ে আলাদা করে আলোচনা করব, বাট এর মধ্যে এই কোশ্চেনটা আসে, সেটা হচ্ছে যে ডেঙ্গু রোগ যেটা মূলত মানে একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্টের মধ্যে তো ছড়াচ্ছে না, এটা তো আসলে মশাবাহিত। সো এই জায়গাটাতে যে একটা রোগী যদি বাসায় ডেঙ্গু আক্রান্ত হয়, তাহলে ওই লোকটার মাধ্যমে ওই মানুষটার মাধ্যমে অন্য কারো কাছে এই ডেঙ্গু ছড়ানোর আর কি কি ওয়ে আছে? এগুলোকে আমরা আসলে বলি যে ভেক্টর বর্ন ডিজিজ। তার মানে হচ্ছে যে একজন থেকে আরেকজনের হতে হলে মাঝখানে একটা মিডিয়া লাগবে। তাই সেই মিডিয়াটা হচ্ছে মশা। যেমন ম্যালেরিয়াও কিন্তু একজন থেকে আরেকজনের হবে না যদি না তাকে মশা কামড় দেয়। একটা ইনফেক্টেড রোগীতে যদি মশা কামড় দেয় তাহলে মশা ওই জীবাণুটা ক্যারি করবে, এবং সে যখন আরেকজনকে কামড় দেবে তখন তাকে ওই জীবাণুটা তার মধ্যে চলে যাবে, যেমন ডেঙ্গুটা আপনি যেটা বললেন। তাহলে এইটা কিন্তু সরাসরি সংক্রামিত হচ্ছে না, কিন্তু একটা মাঝখানে একটা ভেক্টর কাজ করতেছে। তো এগুলো অনেক সময় দেখা যায় যে আমরা এগুলোকে ভেক্টর বর্ন ডিজিজ বলি। তো এইগুলোর মধ্যে ভাইরাস আছে, প্যারাসাইট আছে, এই জীবাণুগুলো আছে। ওকে স্যার, আমরা ডেঙ্গু নিয়ে একটু বিস্তর আলোচনা করব, কারণ যেহেতু বর্ষাকালে আসলে ডেঙ্গুর প্রকোপটা বাংলাদেশে অনেক বেশি বাড়ে এবং অনেক মানুষ ইভেন মারা যায়। বাট তার আগে একটু অন্য টপিকগুলো ঘুরে আসতে চাই, যে সাধারণ যে ফিভার এবং হচ্ছে এই মানে সংক্রামক ফিভার, দুইটার তো আসলে পার্থক্য আছে। সো এই পার্থক্যটা মানে আমি একটা সাধারণ মানুষ হিসেবে কিভাবে বুঝবো যে আমার সাধারণ জ্বর হয়েছে নাকি কোনো সংক্রামক জ্বরে আমি ভুগছি? এটার কোনো পার্থক্য করার কোনো ওয়ে আছে কিনা? ফিভার হচ্ছে আসলে সংক্রামক রোগের একটা কমন ম্যানিফেস্টেশন। যে কোনো ভাইরাস ঘটিত রোগ হোক, আপনার ব্যাকটেরিয়া হোক, তার কমন একটা প্রেজেন্টেশন হচ্ছে ফিভার। ওকে, এই ফিভারটাকে আপনার এটা সংক্রামক কারণে হইতে পারে,
আবার কিছু কিছু অসংক্রামক কারণে হতে পারে। আবার হচ্ছে দেখা যায় যে অনেক পেশেন্টই আপনার কাছে এসে কমপ্লেন করবে যে আমার ফিভার, কিন্তু এই ফিভারটা ডকুমেন্টেড কিনা, সাবজেক্টিভ কিনা, মানে পেশেন্ট বলছে ফিভার কিন্তু আপনি আসলে ফিভার পাচ্ছেন কিনা সেটা ইম্পর্টেন্ট। কারণ ফিভারিশ ভাব থাকতে পারে তার মধ্যে, উইকনেস থেকে ফিভারিশ হতে পারে। তো ফিভারের একটা নির্দিষ্ট ডকুমেন্টেশন যেটা হচ্ছে 99 ডিগ্রি ফারেনহাইট, আমরা কমন কথা বলি যেটার উপরে উঠলে ফিভার। এখন এই ফিভার যদি সংক্রামক গঠিত হয় কিনা এবং কোন সংক্রামক দিয়ে হয়েছে, ফিভারের সাথে যদি আরো কিছু লক্ষণ থাকে ওগুলোকে আমরা তখন দেখে দেখে ওটা আমরা চিন্তা করি, এবং আমরা এই জিনিসটাও চিন্তা করি যে কোন সিজনে কোন রোগটা বেশি প্রিভিলেন্ট। যখন ধরেন মিজেলসের যখন আউটব্রেক হয়েছে, আউটব্রেক চলছে, তখন তো কিন্তু আমরা যখন বাচ্চা রোগী তার যদি ঠান্ডা থাকে, সর্দি কাশি থাকে, জ্বর থাকে, গায়ের মধ্যে দাগ থাকে, তাহলে আমরা কমনলি ওটাকে মিজেলস ধরে নিচ্ছি। যদিও একই সিমটম নিয়ে হয়তো আরো কিছু রোগ আছে, কিন্তু এগুলো হয়তো ওই সময়টার জন্য কমন না। যে এরকম ডেঙ্গু সিজনেও একই প্রবলেমটা হয়, যে ফিভার থাকে, তার বডি এক থাকে, বলবে যে আমি প্যারাসিটামল খাচ্ছি, জ্বরটা কমছে না, আমার শরীর ব্যথা করছে, খাওয়া দাওয়ার রুচি নেই। তাহলে আমরা এই সময়টা যদি এরকম একটা সিমটম নিয়ে আসে রোগী, তাহলে আমরা সাধারণত কমনলি এই সময় যে রোগগুলো বেশি হয় সংক্রামিত, এগুলোই আমরা চিন্তা করব। এর মধ্যে একটা ডেঙ্গু। ওকে স্যার, আন্ডারস্টুড। একটু যদি বলতেন যে আমরা যেটা হয় যে নর্মালি একটা জ্বর আসার পরে 2-1 দিন প্যারাসিটামল খায়, মানে এটা জেনারেল একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে যে 2-1 দিন তারা বাসায় নর্মালি প্যারাসিটামল খান, ডাক্তারের কাছে অনেক সময়ই যান না, এবং 2 থেকে 3 দিন পর তারা অ্যান্টিবায়োটিক নিজ থেকে কোনো একটা স্টার্ট করেন, এবং মোর লাইকলি ইটস অ্যাজিথ্রোমাইসিন। সো ইভেন দোকানে আমরা খুব সচরাচর এটা বিক্রি হতেও দেখি। সো এই জিনিসটা যদি একটু বলতেন যে এই যে নিজ থেকে যে অ্যান্টিবায়োটিক শুরু করার যে বিষয়টা, এটা আসলে কতটা ক্ষতিকর বা কতটা ঝুঁকিপূর্ণ একটা পেশেন্টের জন্য? ডেফিনেটলি আপনার বেশিরভাগ জ্বরই কিন্তু ভাইরাস ঘটিত জ্বর হয়। তো ভাইরাস ঘটিত জ্বর আপনি অ্যান্টিবায়োটিক খেলেও 7 দিন থাকবে, না খেলেও 5 থেকে 7 দিন থাকবে। তো এখন আসলে এটাকে এই জায়গাতে অ্যান্টিবায়োটিক খাওয়ার তো কোনো রেশনালিটি নাই। এটা আমরা কমন প্র্যাকটিস হয়, যে এটা আমরা অনেক সময় অ্যাডভাইস করি যে ফিভার আসলে আপনি 1-2 দিন অবজার্ভ করেন আপনার জ্বরটা আসলে নাপাতে কমে যাচ্ছে কিনা, বা জ্বরটা 2-3 দিন পরে জ্বরের প্রকোপটা কমে যাচ্ছে কিনা, এটা খেয়াল করি। তাহলে এইগুলো সাধারণত থাকলে এগুলো বেশিরভাগই ভাইরাসজনিত রোগ হয়, এবং এইগুলোতে আপনার আসলে কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। অ্যান্টিবায়োটিক তখনই প্রয়োজন হবে যখন আপনি মনে করবেন যে ফিভারটা কোন একটা স্পেসিফিক রিজন হচ্ছে, তার অ্যাসোসিয়েটেড যে সিমটমগুলো থাকছে, সেই সিমটমগুলো কোনো একটা ডিজিজের সাথে আপনার কোরিলেট করে। যেমন আমাদের দেশে কমন ফিভার কি? আমাদের দেশে কমন ফিভার হচ্ছে টাইফয়েড ফিভার, এন্টেরিক ফিভার। তো আমাদের কিন্তু সবাই কম বেশি দেখা যায় যে সেকেন্ড ডে থেকে অ্যান্টিবায়োটিক শুরু করে ফেলে, আপনি যেটা বললেন। যদিও কিন্তু এখন কিন্তু গভর্নমেন্টের আইন আছে, কোনো ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা নিষেধ। আইনটা আসলে ওইভাবে কার্যকর হয় না, অনেকে কিনে খেয়ে ফেলে, আমরা তো এটা দেখি। কিন্তু আসলে এটাতে হয় কি, যেটা হয় এক হচ্ছে অনেক সময় দেখা যায় যে ওষুধটা কিছুটা কাজ করছে, কিছুটা কাজ করছে না, এতে পেশেন্টের সিমটমগুলো ক্লাসিক্যাল থাকে না। এক অ্যান্টিবায়োটিকটা নষ্ট হচ্ছে, মিসইউজ হচ্ছে, এবং ওই সময় দেখা যায় যে ডোজটা যদি ঠিক মতো না হয়, সাপোজ ধরেন সে একটা জীবাণু দিয়ে হয়েছে, ভ্যাকটেরিয়া দিয়ে হয়েছে, যেখানে অ্যান্টিবায়োটিক দরকার ছিল, এখন সে যে নিজে যেটা খেয়েছে তার ডোজটা কিন্তু সে অপটিমাম করে খেতে পারেনি, কারণ সে তো জানে না ওটার ডোজটা কিরকম হওয়া উচিত, তার ওজনের উপর ব্যাপার আছে, তার সিভিয়ারিটির উপর ব্যাপার আছে। তাহলে দেখা যাবে যে ডোজটা কিন্তু তার ইনএডিকুয়েট হয়ে গেছে, এবং এই ওষুধটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই ওষুধ নষ্ট হওয়ার সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পাই, অনেক পেশেন্টেরই সেনসিটিভিটি টেস্টে দেখা যায় যে অনেক রেজিস্ট্যান্স আছে, এবং এটা তো এখন খুবই গ্লোবাল কনসার্ন। এটা শুধু ন্যাশনাল কনসার্ন না, এটা গ্লোবাল কনসার্ন, একদম গ্লোবাল কনসার্ন, যে আমরা এটাকে বলি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। এবং হয়তো ইন ফিউচারে আমাদের হাতে আর অ্যান্টিবায়োটিক নাও থাকতে পারে। সো এই যাই হোক, এটা তো মানে আমরা অনেক দিন ধরে বলছি। একটু যদি বলেন যে আপনি মোটামুটি একটু টাচ করছিলেন যে মানে ভাইরাল ফিভার বা ভাইরাল জিনিসের এবং ব্যাকটেরিয়া ঘটিত আসলে যে রোগগুলো আছে, যে বা সংক্রমণ যেগুলো আছে, এইটার বেসিক কোনো ডিফারেন্স আছে কিনা, যে কোনটা ভাইরাল কোনটা ব্যাকটেরিয়াল, এটা কেউ আগে থেকে মানে আমি বুঝবো কিভাবে? সাপোজ ভাইরাল ফিভারগুলো যেটা হয়, যে ভাইরাল ফিভারগুলো কিছু সিজনাল ভেরিয়েশন থাকে, এক এক সিজনে এক একটা ভাইরাল ফিভারটা প্রিডোমিনেন্ট থাকে। যেমন ধরেন এখন যদি আপনি চিন্তা করেন যে বৃষ্টি হয়েছে,
আপনি যেটা চিন্তা করছেন বা আমরা যেটা চিন্তা করছি, ন্যাশনাল ওয়াইড যেটা চিন্তা করছে যে ডেঙ্গু প্রকোপ বেড়ে যেতে পারে, ডেঙ্গু তো একটা ভাইরাল ফিভার। তো ডেঙ্গুর জন্য তো আসলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। ডেঙ্গু হলে আমরা কি করব? তাহলে আমরা তাকে ক্লোজ মনিটরিং করব, অবজার্ভ করব, ডেঙ্গুতে যে সমস্যাগুলো তৈরি হয় এগুলো যাতে আমরা মিনিমাইজ করতে পারি সেই কাজটাই করব। একটা ফোন নিয়ে নিচ্ছি। ওকে, আমাদের সাথে একজন দর্শক আছে। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, আপনি কি শুনতে পাচ্ছেন? দর্শক একজন আমাদের সাথে ফোনে ছিলেন হয়তো। হ্যালো হ্যালো, আনফরচুনেটলি লাইন কেটে গেছে, সো মানে শুনতে পাচ্ছিলেন না হয়তো। আচ্ছা স্যার, আমরা যে জায়গায় ছিলাম মূলত ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ব্যাপার স্যাপার, এর সাথে যদি একটু বলেন যে আসলে মানে ডেঙ্গুর ব্যাপারটা আমি একটু স্পেশালি আলাদা করে রেখেছি যে আমরা একটা সার্টেন টাইম ডেঙ্গু নিয়ে আলাপ করব, কিন্তু তার আগে একটু টাইফয়েড, নিউমোনিয়া বা হচ্ছে টিবির মতো রোগ আসলে এইটা সম্বন্ধে যদি একটু আমাদেরকে একটু ওভারভিউ দেন। যে জায়গা থেকে বলছিলাম আর কি, যে ভাইরাল ফিভারগুলোর আসলে একটা সিজনাল টাইম থাকে। যেমন ধরেন আপনার এই যে আমাদের যে বসন্তকাল থেকে আমরা এখন গ্রীষ্মকালে ঢুকে গেছি, এই সময়টাতে কিছু আপনার কোল্ড ভাইরাস আছে যেগুলোকে আমরা রেসপিরেটরি ভাইরাস বলি। এই ভাইরাসের মধ্যে আপনার প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, আপনার এডিনো ভাইরাস আছে। তো এইগুলোতে কিন্তু আপনার জ্বর আসবে, 3-4 পর্যন্ত জ্বর আসবে, 2-3 দিন 4 দিন পর্যন্ত থাকতে পারে, তারপর আস্তে আস্তে কমে যায়। তো এই সময়টা যদি কোনো একটা পেশেন্ট আপনার ঠান্ডা কাশি নিয়ে আসছে, তার জ্বর আছে, তাহলে এগুলো কিন্তু কমনলি চিন্তা করতে হবে যে এগুলো রেসপিরেটরি ভাইরাস। এখন কাদের অ্যান্টিবায়োটিক কারো কারো লাগতে পারে, কাদের লাগতে পারে? যাদের বডির ইমিউনিটি খারাপ, যার ধরেন বয়স হয়ে গেছে, ডায়াবেটিস আছে, মাল্টিপল প্রবলেম আছে, সে তাকে দেখা যাবে যখন একটা ভাইরাল ফিভার হয় তার বডির ইমিউনিটি কিন্তু কমে যায়। তো বডির ইমিউনিটি কমে গেলে তাকে যে শুধু ভাইরাসটি অ্যাটাক করবে তা না, পরে দেখা যাবে যে কিছু ব্যাকটেরিয়া তাকে অ্যাটাক করে ফেলবে। তো ওই সময় আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে, ওই অ্যান্টিবায়োটিকগুলো দিতে হবে একজন ফিজিশিয়ানের পরামর্শে। উনি এটা জাজ করবেন যে পেশেন্টের আসলে অ্যান্টিবায়োটিক দরকার আছে কি না। তো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আসলে এই ভাইরাল ফিভারগুলো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে না, কারণ এগুলো আপনার অটোমেটিক 4-5 দিন পরে ভালো হয়ে যাবে। তাকে খালি সাপোর্ট দিয়ে রাখতে হয়। জ্বর থাকলে জ্বরটাকে কমানোর জন্য প্যারাসিটামল দেবো, তার যদি ন্যাজাল কনজেশন থাকে তাহলে অ্যান্টিহিস্টামিন দেবো, ন্যাজাল স্প্রে দেবো, ড্রপ দেবো, এভাবে দিলেই সে কিন্তু ভালো হয়ে যাচ্ছে। স্যার, আমরা একটু ভ্যাকসিন নিয়ে আলাপ করতে চাই, যে মানে অনেক রোগের তো আসলে ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, কিছু রোগের এখন পর্যন্ত হয়নি। সো আসলে ভ্যাকসিন রোগ প্রতিরোধে কতটা কার্যকর, এবং সবার কি আসলে প্রত্যেকটা রোগের যেসব ভ্যাকসিন আসলে আছে সেটা কি দেওয়া উচিত কিনা? কারণ এখন ইদানিং যে জিনিসটা হয়েছে, কোনো কোনো জায়গায় একটু অ্যান্টি ভ্যাকসিন কিছু প্রচারণা চলছে, যে এটা দেওয়া উচিত। প্রচারণার মধ্যে মেইনলি যে প্রচারণাটা চলে সেটা হচ্ছে যে অটিজম হওয়া, যে যেহেতু আপনার অটিজম বেড়ে গেছে, অটিজম বেবি, স্পেশাল বেবি এখন সংখ্যায় অনেক। কিন্তু আসলে বেসিক্যালি ভ্যাকসিন কিন্তু হচ্ছে যে আপনি যদি কোনো ডিজিজকে ইরাডিকেট করতে চান তাহলে ভ্যাকসিন হচ্ছে মানে একটা সবচেয়ে বেস্ট ওয়ে। যেমন ধরেন আমাদের অনেকেই এখন আর দেখেনি, আপনাদের জেনারেশন হয়তো দেখেনি গুটি বসন্ত যে কথাটা বলা হয়। গুটি বসন্ত কিন্তু একটা সময় সিরিয়াস রকম প্রবলেম ছিল, এয়ারবর্ন ডিজিজ ছিল এবং স্টিগমা হয়ে যেত, তার ডিসেবিলিটি হয়ে যেত, অনেকে চোখ নষ্ট হয়ে যেত, অনেকে ডিসফিগারেশন হতো। পলিও ছিল, পলিও হয়তো আপনারা দেখেননি, কিন্তু পলিওতে অনেকের পা নষ্ট হয়ে গেছে। এখনও হয়তো আপনি রাস্তাঘাটে অনেক বয়স্ক লোক দেখবেন যার একটা পা শুকনা চিকন, সে লিম্পিং করে হাঁটছে, সে হয়তো পলিওর হিস্ট্রি আছে। তাহলে এই ডিজিজগুলো কিন্তু গিয়েছে একমাত্র ভ্যাকসিনের জন্য। অতএব ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন নাই। কোভিডের ব্যাপারে দেখেন যে কোভিডকে যে আমরা দ্রুত কন্ট্রোল করতে পেরেছি সেটা কিন্তু ভ্যাকসিনের জন্য। ইনফ্লুয়েঞ্জা দেখেন 2009 সালে ইনফ্লুয়েঞ্জা হয়েছিল লাস্ট আউটব্রেক, এরপর কিন্তু আর আউটব্রেক হয়নি, যদিও চিন্তা করা হচ্ছে সামনে হতে পারে। কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনকে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা এতটাই নটোরিয়াস ভাইরাস যে এই ভাইরাস তার নিজের জেনেটিক স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে। এই জন্য কিন্তু ইনফ্লুয়েঞ্জা যে ভ্যাকসিনটা পাওয়া যায় এটা কিন্তু প্রতি বছর দিতে হয়, এবং এই ভ্যাকসিনটা কিন্তু আমরা সবাইকে দিতে বলি না, আমরা বলি যাদের একটু রিস্ক গ্রুপ আছে, যাদের এই ভাইরাস হলে দেখা যায় যে তাদের নিউমোনিয়া হয়ে যাচ্ছে, অন্য প্রবলেম হচ্ছে, তাদেরকে যাদের আছে তাদেরকে আমরা এই ভ্যাকসিনটা দিই, এবং এই ভ্যাকসিনটা কিন্তু প্রতি বছর দিতে হয়। তাহলে ভ্যাকসিনের গুরুত্ব কখন অপরিসীম, এটা কোনো বিকল্প নেই। আর বেসিক্যালি ভ্যাকসিন যে কম দেওয়াতে যে ফলটা, এটা তো আমরা মিজেলসে দেখছি।
রাইট, যে গত বছর যে একদম মানে এটা তো চোখেই প্রমাণ, এবং এই যে অনেক বেশ কিছু তো ক্যাজুয়ালিটি হয়েছে, মারা গেছে মোর দ্যান 500 to 600 এর মতো মারা গেছেন। তাই এটা তো একদম কন্ট্রোল ছিল, অলমোস্ট লিমিটেড। এবং এই মিজেসের প্রবলেমটা যে শুধু বাংলাদেশে হয়েছে তা না, কিন্তু আপনি যদি গ্লোবালি দেখেন, ইউএসএতে, ইউরোপেও, ওখানে একই প্রবলেম হয়েছে, সেম প্রবলেম হয়েছে। ওখানে ওরা ভ্যাকসিনের রিলাক্টেন্স হয়ে গেছিল মিজেস, কারণ মিজেস অলমোস্ট ইলিমিনেটেড হয়ে গেছিল। বছরে হয়তো আপনার হাসপাতালে 5-10টা রোগী ভর্তি হইতো, তো সেই জায়গাটা হঠাৎ করে আউটব্রেক হলো কেন? ওই ভ্যাকসিনটাকে জাস্ট একটা গ্যাপ পড়ে যাওয়াতে। এবং আমেরিকা তো তাই হয়েছে, আমেরিকাতে এবার সান ফ্রান্সিসকোতে একই প্রবলেম পড়েছে, ওরা ভ্যাকসিনটা মিজেস নিচ্ছিল। মিজেস ভ্যাকসিনের দেওয়া হয় সাধারণত, আমরা যে ডোজটা দিই 9 মান্থে, রাইট, 9 মান্থ এন্ড 15 মান্থে। এখন দেখা গেছে যে যারা স্পেশাল বেবি হয় তাদের যে লক্ষণগুলা এই 9 মান্থেই বোঝা যায়, এই সময়টাতে। তো অনেকে এটাকে কোরিলেট করেছে, গ্লোবালি করেছে, এটা কিন্তু আমাদের ন্যাশনের কথা না, গ্লোবালি এটা নিয়ে ডিবেট আছে, অ্যান্টি ভ্যাকসিন প্রপাগান্ডা গ্লোবালি আছে। এবং এটা কিন্তু কেউ প্রুফ করতে পারেনি এখন পর্যন্ত যে ভ্যাকসিনের জন্য এই ধরনের প্রবলেম হয়েছে, কেউ এখন পর্যন্ত প্রুফ করতে পারেনি। ইভেন ইউএসএ তো রিসেন্টলি আপনার যে এই গভর্নমেন্ট, ট্রাম্প গভর্নমেন্ট, উনি কিন্তু শুরুতে অ্যান্টি ভ্যাকসিন ইয়েতে ছিলেন, কিন্তু এখন কিন্তু উনি আবার চেঞ্জ হয়ে যাচ্ছেন। ওকে, ডাক্তার আরিফুল বাশা, আমরা অনুষ্ঠানের যে শেষ সেগমেন্টটা, এটাতে আমরা মানে আমি প্ল্যান রেখেছিলাম যে একটু ডেঙ্গু নিয়ে আলাপ করতে চাই, বিকজ অফ বর্ষাকাল আসলেই ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। প্রতিনিয়ত আমরা নিউজ দেখি যে হসপিটালে এতজন ভর্তি হচ্ছেন এবং একটা বড় অংশ এই ডেঙ্গুতে আসলে মারাও যায় প্রতি বছর, এবং প্রতি বছর ডেঙ্গুর মানে ক্যারেক্টারিস্টিকস চেঞ্জ হতে থাকে। আমরা আগের বছর যেরকম ডেঙ্গু দেখেছিলাম, পরের বছরের ডেঙ্গুর সাথে আবার সেটার মিল থাকে না। একটু যদি বলতেন যে এই যে ডেঙ্গু সংক্রমণ, যেটা এখন সব থেকে মানে ইম্পর্টেন্ট মানে হতে যাচ্ছে আমাদের দেশের জন্য, এটা থেকে আসলে মানে প্রথম কথা হচ্ছে যে এটা কিভাবে হয় এবং এটা থেকে আসলে বাঁচার উপায় কি কি আছে? একটা তো হচ্ছে যে প্রিভেনশনের কোনো বিকল্প নেই। রাইট, আমরা যদি ডেঙ্গুর ভেক্টর জানি, তাহলে হচ্ছে যে আমাদের এই ভেক্টরকে যেভাবে এলিমিনেট করতে হবে। এটা পাবলিক হেলথ পার্সপেক্টিভ থেকে এটা ইম্পর্টেন্স খুবই বেশি, এবং এইটাতে সবার পার্টিসিপেশন লাগবে। কারণ হচ্ছে এই মশা তো আপনার শুধুমাত্র যে ড্রেনে হয় বা আপনার রাস্তায় বা যে সোয়াম্প এরিয়াতে হয় তা না, এটা তো আমার বাসায় বাগান থাকলে ওখানেও হচ্ছে বিটটা। তাহলে হচ্ছে যে এখানে আমাদের সবাইকে এখানে পার্টিসিপেশন থাকতে হবে, যে আমাদেরকে কোনো জায়গায় যাতে ওয়াটার স্ট্যাগনেন্ট না হয়, যে মশা যাতে ব্রিড না হয়, এই জিনিসটা করতে হবে। কারণ এখন যেহেতু বর্ষা, বৃষ্টি হচ্ছে, এখনই তো এই ব্রিডের টাইম মশার, এটাকে আমার প্রিভেন্ট করতে হবে, এটাকে কাট করতেই হবে। এটাকে কাট না করলে আপনি কখনোই ডেঙ্গুকে প্রিভেন্ট করতে পারবেন না। সেকেন্ড হচ্ছে ভ্যাকসিন। ডেঙ্গুর ভাইরাসের কিছু পিকুলারিটি আছে, এটার ভ্যাকসিন ডেভেলপমেন্ট খুব টাফ। এখন যদিও আমাদের খুব রিসেন্টলি হয়তো আমাদের ফেজ 3 ট্রায়াল বাংলাদেশে আসতেছে, এবং আশা করা হচ্ছে যে ভ্যাকসিন চলে আসবে, কিন্তু তারপর এটার মধ্যে কিছু প্রবলেম আছে। কারণ এটা 4টা স্ট্রেন আছে, ওই স্ট্রেনে একটা প্রোটেক্ট করলে আবার আরেকটা খারাপ করে ফেলে। বেশ অনেক বছর আগে আপনার থাইল্যান্ডে কিছু ভ্যাকসিন ইন্ডিউস প্রবলেম হয়েছিল, তখন কিন্তু ওই ভ্যাকসিনটা উইথড্র করা হয়েছিল এবং নতুন করে আবার ভ্যাকসিন করা হয়েছে। অতএব ভ্যাকসিন হয়তো সময় লাগবে, 2030 এর মধ্যে আসবে। আরেকটা হচ্ছে যে ড্রাগের কথা, যদি আমি এটা চিকিৎসা কথা বলছি, কিছু ড্রাগ মার্কেটে এখনও মার্কেটে আসেনি, কিন্তু স্টাডিতে আছে। হোপফুলি হয়তো 2026-27 মধ্যে ড্রাগও চলে আসবে, ডেঙ্গু ট্রিটমেন্টের ড্রাগ। কিন্তু সব কথার ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে প্রিভেনশনটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই প্রিভেনশন করতে হলে আমাদেরকে মশার ব্রিডিংটাকে নষ্ট করে দিতে হবে। আসলে এইটা তো আসলে নীতি নির্ধারণের জায়গা থেকে বা সিটি কর্পোরেশনের জায়গা থেকে আমরা আগে যেটা দেখতাম, এটা শুধু মানে অ্যাডমিনিস্ট্রেশন জায়গা থেকে না, এটা আসলে আমাদের সবারই রেসপন্সিবিলিটি। বাট আগে যে জিনিসটা দেখতাম যে এটা শুধুমাত্র মানে ঢাকা শহর কেন্দ্রিক, কিন্তু আস্তে আস্তে কিন্তু ডেঙ্গু এখন বাংলাদেশে মানে যেমন গত বছর আপনার বরগুনা পটুয়াখালীতে অনেক হয়েছে, ওটা স্টাডি করা হয়েছে। ওখানে দেখা গেছে যে আসলে ওইখানে তো আসলে সল্ট ওয়াটার, সেই জন্য সবাই বৃষ্টির পানি সংরক্ষণ করে যেটা খাওয়ার জন্য। ওইখানে আপনার সাধারণত টিউবওয়েলের ওয়াটারগুলো একটু সল্টি হয়, এই বৃষ্টির পানি সংরক্ষণ করার ফলে ওইখানেই ব্রিড করেছে মশাগুলো। আর এখন তো আমাদের খুব ফ্রিকোয়েন্ট ট্রাভেল হয়, এনভায়রনমেন্টাল চেঞ্জ আছে, এই ভেক্টরবোর্ন ডিজিজগুলো আসলে এনভায়রনমেন্টের সাথে অনেক রিলেটেড, এবং এটাকে বলা হয় যে এই ডিজিজটা কিন্তু ট্রপিক্যাল ডিজিজ, মানে হচ্ছে এই উষ্ণমণ্ডলীয় অঞ্চল হয়, কিন্তু গত বছর কিন্তু ইউরোপে হয়েছে, এবং আস্তে আস্তে কিন্তু এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যাচ্ছে ডেঙ্গু, এই শুধুমাত্র ক্লাইমেট চেঞ্জের জন্য।
ওকে, সো ডেঙ্গু রোগী আমি যদি বলি যে ডেঙ্গু কনফার্ম ডেঙ্গু রোগী, সেক্ষেত্রে হচ্ছে তার ওয়ার্নিং সাইন কি কি, যে মানে বাসায় থাকা যাবে নাকি হচ্ছে তাকে হসপিটালাইজড হতে হবে, এই জায়গাটা যদি একটু বলতেন যে ওয়ার্নিং সাইন কোনটা দেখে আসলে পেশেন্ট তৎক্ষণাৎ আসলে হসপিটালাইজ করতে হবে পেশেন্টকে? ডেঙ্গু সাধারণত এখন যদি মানে কখন সে চিন্তা করবে যে ডেঙ্গু হয়েছে, এক হচ্ছে জ্বর থাকবে, সাথে তার কিছু লক্ষণ থাকতে পারে যে কমন যেগুলো থাকে সাধারণত শরীরে ব্যথা থাকে, গিরা গিরা ব্যথা কথা বলে, তারপরে হচ্ছে তার ক্ষুধা-মন্দা থাকে। এই ধরনের লক্ষণ হলে আসলে বেসিক্যালি এখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অনেকটা চিকুনগুনিয়াও তো একই টাইপের, কিন্তু চিকুনগুনিয়াতে জয়েন্টগুলো অনেক সময় ফুলে যায় এবং পেইনগুলো অনেক বেশি হয়। কিন্তু ডাক্তারের কাছে আসলে যেটা হয় যে আমাদেরকে অবশ্যই আমরা তখন টেস্ট করে ফেলি ডেঙ্গু, যেহেতু ডেঙ্গু সিজন যখন থাকে তখন কিন্তু আমাদের মাথায় প্রাথমিক কোনো রোগী যখন আসে তখনই আমরা জ্বর নিয়ে আসে, তখনই কিন্তু আমরা ফার্স্ট চিন্তা করি এটাই, কারণ এখন যখন সিজন চলে তখন আমাদের কিছু টেস্ট আছে যেগুলো এখন মার্কেটে আছে, খুব অ্যাভেলেবল ভালো টেস্ট, ওগুলো দিয়ে কিন্তু আমরা ডেঙ্গু ডায়াগনোসিস করে ফেলতে পারি। অনেক সময় দেখা যায় যে টেস্টে নেগেটিভ চলে আসে, অনেক কারণে খুব রিয়ার আছে, কিন্তু এই জন্য ক্লিনিক্যাল সাসপিশন অনেক ইম্পর্টেন্ট। যেমন NS1 করার পরে নেগেটিভ কিন্তু আরটিপিসিআর এ দেখা যাচ্ছে পজিটিভ, সো এই জায়গাটা আসলে এটার আসলে এটা এই জন্য হচ্ছে যে সিজনের সময় আসলে আপনাকে খুব ভালো ক্লিনিক্যাল চিন্তা করতে হবে আর কি। এটার অনেকগুলো কারণ আছে। যদি আপনার ডেঙ্গু তো 4টা স্ট্রেইন আছে, একটা স্ট্রেইন দিয়ে যখন হয় সে ফার্স্ট টাইম যখন হয় তখন তার আসলে খুব বেশি কমপ্লিকেশন হয় না। এবং সরি আপনি বলছিলেন, আমি আরেকটা কোশ্চেন অ্যাড করে রাখতেছি, সেটা হচ্ছে যে ডেঙ্গুর কোন সময়টাতে আসলে টেস্ট করলে NS1 এও পজিটিভ পাওয়া যেতে পারে? প্রথম 5 দিনের মধ্যে করতে হয়, প্রথম 5 দিনে করতে হয়, কিন্তু সেকেন্ডারি ডেঙ্গু যেটা বলি এটা তো অনেক সময় NS1 নেগেটিভ আসতে পারে। রাইট, এটার জন্য ক্লিনিক্যাল সাসপিশনটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে বেসিক্যালি ডেঙ্গু কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ডেফিনিটিভ ট্রিটমেন্ট দেই না, কারণ ওটা নাই। আমরা যেটা করি, ডেঙ্গুতে যে প্রবলেমগুলো তৈরি হয় যে তার পানিটা কমে যায় বডির, শরীরের প্লাটিলেট কমে যায়, তো এইগুলো কিন্তু একটা সময় ছিল যে প্লাটিলেট আমরা খুব দিতাম, কিন্তু দেখা গেছে প্লাটিলেট দিলে রোগীর আরও সমস্যা বাড়ে। এই জন্য আমরা এখন কিন্তু 5,000 পর্যন্ত নেমে গেলেও আমরা প্লাটিলেট দেই না, খালি অবজারভেশন করি, যদি না তার কোনো ব্লিডিং টেডিং না হয়। আর যেটা হয় পানি শূন্যতাটা যেটা হয়, পানিটা সরে যায়, বডির বিভিন্ন কম্পার্টমেন্ট আছে তো, একটা কম্পার্টমেন্টের একটা কম্পার্টমেন্ট, ওইটা আমরা আসলে ফ্লুইড দিয়ে ম্যানেজ করি, এতটুকুই কিন্তু করি, আর কিছু করি না। আর যদি অন্য কোনো কমপ্লিকেশন হয় ওগুলোকে আমরা ম্যানেজ করি। তো এইটা করার জন্য এগুলোকেই ওয়ার্নিং সাইন, এগুলো কিন্তু ওয়ার্নিং সাইন যে যার বমি হচ্ছে, তার প্রেশার কমে গেছে, তার লুজ মোশন হচ্ছে, এগুলো ওয়ার্নিং সাইন। তো এইটা করতে হলে আপনাকে হসপিটালে একটু ক্লোজ মনিটরিং রাখতে হয়। তা আমরা তাদেরকে বলি যাদের প্রেশারটা কমে গেছে, তার নর্মাল যে প্রেশার থাকে এতে যদি প্রায় 10-20 নিচে নেমে যায় তাহলে অবশ্যই সে একজন ডাক্তারের পরামর্শ তো থাকবেই, সে প্রয়োজন হলে ভর্তি হয়ে চিকিৎসা করবে। স্যার, একবার ডেঙ্গু হয়েছে, পরের বার কি আবার ডেঙ্গু হতে পারে, এবং এই ডেঙ্গুটা হলে কি পরিমাণ সিরিয়াস হতে পারে? এটা মানে সব সময় যে খুব সিরিয়াস হবে তা না, তবে সিরিয়াস হওয়ার সম্ভাবনা থাকে। সেকেন্ডারি ডেঙ্গুটাই বেশি সিরিয়াস হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু নট নেসেসারি যে সব পেশেন্টের হবে, এটা এরকম কিছু। আমি একটু শর্ট কোশ্চেনে আসতেছি, কারণ আমাদের সময় 1 মিনিট থেকে 2 মিনিট আছে। বাচ্চা এবং গর্ভবতী নারী এবং বয়স্কদের জন্য কি এটা অনেক বেশি রিস্কি কিনা? ডেফিনেটলি, ওরা হচ্ছে স্পেশাল। প্রেগনেন্সি কিন্তু শুধুমাত্র মা না, তার সাথে কিন্তু একটা বেবিকেও চিন্তা করতে হয়, তার বডি ফিজিওলজি চেঞ্জ হয়ে যায়, নর্মাল থাকে না, সেক্ষেত্রে কিন্তু অনেক রিস্কই থাকে। ক্লোজ মনিটরিং করতে হয়। বাজারে অনেক ধরনের অ্যান্টি মসকিউটো রিপেলেন্ট পাওয়া যায়, মসকিউটো রিপেলেন্ট খারাপ না, যেগুলো আছে আমাদের দেশে প্রবলেম হচ্ছে যে কোয়ালিটিটা আপনি এনশিওর করতে পারবেন না কোনটা কোন ধরনের কোয়ালিটি, কিন্তু ভালো কোয়ালিটি রিপেলেন্ট আছে, এগুলো ইউজ করতে পারে। বিশেষ করে যেহেতু দিনের বেলা যেটা আমি পরামর্শ দেব যে আপনি যারা হিলে যাচ্ছে, এখন তো অনেকেই ট্রাভেল করে, ওখানে কিন্তু ম্যালেরিয়া আছে, বেশ ম্যালেরিয়া, আমরা বেশ কিছু রোগী পাচ্ছি রিসেন্টলি ট্রাভেল করে আসতেছে এবং হচ্ছে যে তার এরকম ফিভার জন্ডিস নিয়ে আসতেছে, ম্যালেরিয়া। ওকে, কিছু কিছু মানে অনলাইন এবং ইয়াতে কিছু টোটকা লাইক পেঁপে পাতার রস, আরো অনেক টাইপের জিনিসপত্র, ইজ ইট সায়েন্টিফিক অর নট? এটা আসলে এখন পর্যন্ত কোনো এভিডেন্স ক্রিয়েট হয়নি। কিছু বিচ্ছিন্ন পেপার আছে যেগুলো খুব ভালো কোয়ালিটি পেপার না, যে পেঁপে পাতা, তারপর হচ্ছে কিছু টোটকা যেগুলো আপনি বললেন যে এগুলো খেলে প্লাটিলেট বাড়ে। প্লাটিলেটটা আসলে অটোমেটিকই বাড়বে, প্লাটিলেটটা খুব দ্রুত বাড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ এটা হচ্ছে যে বডির একটা ডিফেন্স মেকানিজম, যে আপনার বডি কিন্তু ওই জীবাণুর এগেনস্টে ফাইট করে আপনার কোপ করার চেষ্টা করতেছে। তবে এটাকে তাড়াহুড়া করে প্লাটিলেট বাড়ানোর কোনো দরকার নেই। আমাদের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে একদম এক লাইনে যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো অ্যাডভাইস থাকে আপনার?
দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে পারি যে মানে এটা আমরা কিছুদিন আগে আলাপ করছিলাম যে যে কোভিডের সময় আমরা যেটা প্র্যাকটিস করতাম আর কি, যেটা হ্যান্ড ওয়াশ করতাম খুব ভালো, তখন কিন্তু ডায়রিয়া অনেক কমে গেছিল এবং হচ্ছে যাদের শ্বাসকষ্ট ছিল তাদের অনেক কমে গেছিল। তো সেই প্র্যাকটিসটা আমরা আসলে ভুলে গেছি। আমার মনে হয় এই প্র্যাকটিসটা আমাদের করা উচিত। ওকে, হ্যান্ড ওয়াশ করা উচিত, হাইজিনটা মেনটেন করা উচিত। এবং আমরা যেটা বলি যে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, এটা কিন্তু শুধু মানে ডক্টরদের না, এটা সবাইকেই করা উচিত। ওকে ওকে, ডক্টর আরিফুল বাশা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন হেলথ ফর পিপল। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।